বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে মে জুন মাস চলছে। বেশ কিছুদিন যাবতই আসলে মনে হচ্ছিল কিছু কথা মানুষের জানা উচিত বা জেনে রাখা উচিত। এই নিয়ে ভাবছিলাম যে আসলে বলার প্রয়োজন আছে কি নাই, কিন্তু বারবার মনে হলো যে আসলে সাধারণ মানুষের কিছু বিষয় জানা উচিত। তো যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে, এখন জুন মাস শুরু হল। আপনারা জানেন যে বাংলাদেশে যেভাবে অফিস আদালত চলে, তাতে অর্থবর্ষর শুরু এবং শেষ এটা জুনের শেষে হয়। জুলাই টু জুলাই, জুন টু জুন। তো এর মধ্যে বাংলাদেশে এই সময়টা আসলে বর্ষারও শুরু হয়। আপনারা জানেন এখন জ্যৈষ্ঠ মাস চলে। তো উৎকণ্ঠা এবং উদ্বেগ থেকেই আসলে মনে হলো যে আমরা তো আসলে হচ্ছি, সবাই মানুষ মরে যায়, আমরাও মরে যাব, আমিও মরে যাব, হায়াত তো যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। কিন্তু মানুষের কিছু বিষয় জানাটা আসলে খুব দরকার নাগরিকদের। কারণ নাগরিকদের ভ্যাট ট্যাক্সের টাকায় চাল কেনা, ডাল কেনা, লবণ কেনা, তেল কেনা, এইসব জায়গা থেকে সরকার 15% ভ্যাট নেয়। এবার ভূমি উন্নয়ন কর দেয়, যারা নগরীতে থাকে তারা পৌরসভায় কর দেয়, সিটি কর্পোরেশনে কর দেয়। এটা দিয়েই রাষ্ট্রটা চলে। এরপর যাদের আয় বেশি তারা আয়কর দেন। সব কিছু মিলিয়ে, এরপরে আমদানির উপরে কর আছে, সব কিছু মিলিয়ে রাষ্ট্রটা চলে। তো রাষ্ট্র তার কোষাগার থেকে পুরো দেশের বিভিন্ন কাজের জন্য, নাগরিকদের সুবিধার জন্য, সেবার জন্য, তার চলাচলের রাস্তাঘাটের জন্য, শিক্ষার জন্য সব জায়গায় সরকার টাকা দেয়, বরাদ্দ দেয়। সামনে বাজেট আসতেছে, আর একটা অর্থ বছর শেষ হবে। তো এই অর্থ বছর সম্পর্কে আসলে আমাদের তো কিছু হিসাব নিকাশেরও বিষয় আছে, যে আমরা এই উপজেলায় কয় টাকা পাইছিলাম, কয় টাকা খরচ হইল, কত টাকা ফেরত যাবে। এটা একটা হিসাব নাগরিকদের কিন্তু জানতে পারা উচিত। এটা তাদের একটা অধিকার, থাকা উচিত, কিন্তু সাধারণত হয় না। সেই ইস্যুতে কিছু বিষয় আমাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। আমাদের মধ্যে উৎকণ্ঠা আছে, শঙ্কা আছে, আফসোস আছে, ক্ষোভ আছে। শুরুতেই যদি বলি, এখন জুন মাসের আজকে ধরেন 2-3 তারিখ, এরপরে আর কালকে একটা দিন পরে আবার 2 দিন সরকারি ছুটি, শুক্র শনিবার। তো মূল যে কথাটা বলার সেটা হচ্ছে, পৌরসভার কথাটা আগে বলি, এরপরে উপজেলার বিভিন্ন অন্য যে বিষয় আছে সেগুলো বলি। তো পৌরসভায় এখন হচ্ছে 2025-26 অর্থ বছর শেষ হবে, 26-27 শুরু হবে। তো 24-25 অর্থ বছর, এই 24-25 অর্থ বছরে পৌরসভা কিছু কাজ হয়েছিল। কিন্তু পৌরসভা তো প্রত্যেক বছর টাকা পেয়েছে, তাই না? তো এর মধ্যে 25-26 অর্থ বছরেও টাকা পেয়েছে, কিন্তু 25-26 অর্থ বছরের টাকা খরচ হয় না। কিছুদিন আগে আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে স্থানীয় সরকার বিভাগে, যেহেতু এটা একটা ওপেন সিক্রেট বিষয়, যে নজরুল সাহেব ইউএনও ছিলেন, প্রশাসক ছিলেন। উনি চলে যাবার পরে অল্প কিছু সময়ের জন্য লাভলি ইয়াসমিন ছিলেন, উনি ইউএনও ছিলেন, প্রশাসক ছিলেন। উনিও চলে যাবার পরে আসলে একটা অচল অবস্থা তৈরি হয় এবং জাতীয় নির্বাচনের ইস্যু ছিল। সব কিছু মিলিয়ে 25-26 অর্থ বছরেও নলছিটি পৌরসভার এডিপিতে বার্ষিক উন্নয়ন যে খাত, এই বার্ষিক উন্নয়ন খাতে কিন্তু 96 লাখ এবং প্রায় 50 লাখ, অলমোস্ট 1,48,00,000, মেবি 1,46,00,000 বা 1,48,00,000-এর মতো, এটা স্থানীয় সরকারের দেওয়া, স্থানীয় সরকার মন্ত্রণালয়। তো এই টাকাটা মন্ত্রণালয় দিয়েছিল। শর্ত হচ্ছে 1 বছরের মধ্যেই তাকে এটা শেষ করতে হবে, ওই অর্থ বছরেই প্রকল্প নিতে হবে। আমি বিধির কথা বলছি,
ওই অর্থ বছরে প্রকল্প নিতে হবে, প্রকল্প টেন্ডার করতে হবে, কর্ম বাস্তবায়ন করতে হবে। কর্ম বাস্তবায়ন যদি না করতে পারে তাকে এই বরাদ্দের টাকা ফেরত দিতে হবে। এটা হচ্ছে বিধি। বার্ষিক কর্ম সম্পাদনের যে বরাদ্দ, এটার বিধি হচ্ছে আপনি টাকা খরচ করতে না পারলে আপনাকে ফেরত দিতে হবে। এখন পৌরসভা 25-26 অর্থ বছরে কোনো টেন্ডার দিতে পারে নাই। তার ফান্ডে টাকা আসছিল অলমোস্ট 1,46,42,00,000, কিন্তু দুঃখজনক বিষয় এই টাকা তারা ব্যবহার করতে পারবে না। কেন পারবে না? কারণ আজকে হচ্ছে জুন মাসের 2 বা 3 তারিখ। এখন যদি তারা প্রকল্প নেয়ও, প্রকল্প নেবে, সেটা প্রাক্কলন হবে, এস্টিমেট হবে, টেন্ডার ওপেন হবে, টেন্ডার ক্লোজ হবে, ইভ্যালুয়েশন হবে, এতে 2-3 মাস লাগবে। 2-3 মাস তো নাই, কারণ আমরা জুনের 30 তারিখের মধ্যে সরকারের কাছে তো সারেন্ডার করতে হবে। দ্যাট মিনস এই টাকাটা ফেরত যাচ্ছে, এটা আমরা বলতেই পারি। এই টাকাটা রাখার সুযোগ নেই। এরপরে হচ্ছে টাকাটা সরকারের কাছে ফান্ডে ফেরত দেওয়ার পরে আবার এই টাকা ফেরত আনতে পারবে কোন স্মারকে, কোন চিঠিতে এটা বাতিল হয়ে গেল বা ফেরত গেল, পরে কোন অফিসার থাকে না থাকে, কে আসবে কে যাবে কেউ জানে না। তো এখানে আমাদের উদ্বেগ, উৎকণ্ঠা এবং আক্ষেপের জায়গা হলো মানুষ এই টাকার উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। এই 1.5 কোটি টাকা যদি রাস্তা হইতো, কতগুলো রাস্তা করা যেত, কিন্তু ঠেলাঠেলির কারণে আসলে এই কাজটা হয় না। এবং আপনার যদি শুধু আমি এডিবির কথা বলি যে এখানে টাকা এসছে, রেভিনিউতেও তো টাকা হয়েছে। রেভিনিউ থেকে কর্মচারীদের বেতন হয়, কর্মচারীরা তাদের ভাতা নেয়, সম্মানী নেয়। এরপরেও রেভিনিউ থেকে পর্যাপ্ত টাকা থাকে উন্নয়ন করার জন্য। এই নলছিটি পৌরসভায় একটা অর্থ বছরে রেকর্ড পরিমাণ আয়ের ইতিহাসও আছে। খুব সম্প্রতি ধরেন আপনি পিছনে যদি 3-4 বছর আগেও যান, সেখানেও তারা একটা হিসাবে দেখিয়েছে তাদের প্রায় 3.5 কোটি টাকার মতো রেভিনিউ ইনকাম আছে। 3.5 কোটি টাকার মধ্যে তার হাট বাজার ইজারা আছে, বিভিন্ন ধরনের আয় কর আছে, হোল্ডিং ট্যাক্স আছে। তো এই যে একটা অবস্থা, নাগরিকদের ক্ষতিগ্রস্ত হওয়া, এই প্রশ্নগুলো আসলে আমরা তুলি না, তোলার সুযোগও নাই, কারণ নাগরিকরা জানেই না, তাদের হিসেবই জানে না। এরপরেও আরও বড় ধরেন 10 থেকে 12 কোটি টাকা বাতিল হয়ে যাওয়ার বা ফেরতেরও একটা আশঙ্কা তৈরি হয়েছে অন্য একটা খাতের। তো সেখান থেকে এই টাকার যদি ফেরত যায় বরাদ্দটা, এটা নাগরিকদের জন্য আর একটা দুর্ভাগ্যের বিষয় হবে। এবং ফেরত কেন যাবে? ফেরত যাবে আসলে প্রতিহিংসার কারণে। গ্রুপিং, প্রতিহিংসা, একজন একজনকে দেখতে না পারা, সহ্য করতে না পারা, এই কারণে আসলে এইসব বরাদ্দ বাতিল বা ফেরত যাওয়াটা একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে এখন। এরপর আসেন ধরেন যে আপনারা অনেক সময় দেখেন যে হাসনাত আবদুল্লাহ তার বরাদ্দের ফিরিস্তি দেয়, তো স্থানীয় পর্যায়ে কারা কারা উন্নয়ন করে নাগরিক সেটা পুরো জানে কিনা। আপনি একটু উপজেলাতে থাকেন, এখানে সরকার আপনার উপজেলাতে 1 বছরে কিছু উন্নয়ন কাজের জন্য টাকা দেয়। এখানেও সে 1 কোটি টাকা দিতে পারে, বা 70 লাখ দিতে পারে, বা 50 লাখ দিতে পারে। হ্যাঁ, একটা পৌরসভায় ধরেন খ শ্রেণীর একটা পৌরসভায় সরকার 70-75 লাখ টাকা দেয়, বেশি। এরপরে বিশেষ বরাদ্দ থাকে, সেখানেও টাকা দেয়। জেলা পরিষদের কথা আসেন, জেলা পরিষদ একটা জেলা সাধারণত 6 থেকে, ছোট যদি জেলা হয় সে 6 থেকে 8 কোটি টাকা পায় বছরে, একটা অর্থ বছরে। এখান থেকে 4টা উপজেলা আছে আমাদের, ভাগ করলে ধরেন 2-2.5 কোটি টাকা ভাগে পড়ে। তো এই 25-26 অর্থ বছরে কিন্তু জেলা পরিষদের কোনো প্রকল্প উপজেলা থেকে দিতে পারে নাই। কেন পারে নাই? কারণ এখানে এই যে চেয়ারে উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব ইউএনওর হাতে ছিল। তো ইউএনও বারবার চেঞ্জ হওয়ার কারণে তারা আসলে কেউই এখানে এই প্রকল্পটা সাবমিট করতে পারে নাই। কিন্তু জেলা পরিষদ এডিপির একটা সুযোগ আছে, তারা হয়তো এই পুরো টাকাটা হারাবে না, তাদের কাছে কিছু সুযোগ থাকে। তো জেলা পরিষদ নিয়ে আসলে খুব একটা দুশ্চিন্তার কিছু নাই, হয়তো তারা পারবেন, তাদেরটা হয়তো বাতিল হবে না। বা যেহেতু ওখানে এখন প্রশাসক আছে, তিনি চাইলে হয়তো সাবমিট করে আবার ফেরতও আনতে পারবেন, এটা তাদের পদ্ধতি আছে। কিন্তু এরপরে আসেন উপজেলা এডিবিতে সরকার টাকা দিল, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে সরকার টাকা দেয়। কোথায় টাকা দেয়? আপনারা টিআর কাবিখার নাম শোনেন। এই যে গ্রামের ছোট ছোট রাস্তা, কাঁচা রাস্তা পাকা করা, কাঁচা রাস্তা ইট সোলিং নষ্ট হয়ে গেছে সেইটা ঠিক করা, হ্যাঁ, এই ধরনের কাজের জন্য, ছোটো ছোটো কাজের জন্য সরকার টাকা দেয়। এবং এইখানে কত টাকা আছে, কত টাকা আসার কথা? কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এখন একেবারে সবার কাছেই ওপেন সিক্রেটের ডাটাটা আছে। সেটা হচ্ছে যে এমপির অনুকূলে হয়তো
2 কোটি সামথিং টাকা সরকার দিয়েছিল। তো সেখান থেকে এই উপজেলার একটা অংশ আছে, কিন্তু এখন তো জুন মাস চলছে, আমি জানি না আসলে এটারও তালিকা বা কাজ শুরু হয়েছে কিনা। যদি এখন শুরুই না হয়, সামনে তো বর্ষা, তো গ্রামীণ রাস্তায় বর্ষায় কাজ করবে কিভাবে? সামনে বর্ষা যদি চলেই আসে, এবং এই 1 মাসের মধ্যে ধরেন আর 28 দিন বা 25 দিন সময় আছে, তো 25 দিনের মধ্যে কিন্তু কাজটাকে শেষ করেই টাকা নিতে হবে। যদি তা না হয় তাহলে দুইটা সিস্টেম হবে। একটা হচ্ছে কাজ না করে তারা টাকা তুলে রাখবে। যদি কাজ না করে টাকা তুলে রাখে বা টাকা দিয়ে দেয়, সেই কাজ আদায় করা খুব চ্যালেঞ্জিং। আর যদি তা না হয় তাহলে কি হবে? যদি তা না হয় তাহলে ফেরত দিতে হবে, হয় ফেরত দিতে হবে আর না হয় তুলে রাখতে হবে। এখন তুলে রাখাটা এটা বিধি বহির্ভূত কাজ। সরকারি যারা চাকরি করেন তারা সাধারণত বিধি ভাঙতে চান না, কারণ বিধি লঙ্ঘন হলেই তাদেরকে শোকজ করা হয় এবং এটা তাদের এসিআরে একটা আসলে কালো দাগ হিসেবে থেকে যায়। যে কারণে তারা চিন্তা করেন যে টাকা সরকারের কাছে আসছে, সরকার কাজ না করতে পারলে সরকারের কাছে ফেরত চলে যায়। কিন্তু ক্ষতিগ্রস্ত কে? ক্ষতিগ্রস্ত নাগরিক, ক্ষতিগ্রস্ত গ্রামের মানুষ। হয় না কেন? ঠেলাঠেলি কেন? ঠেলাঠেলি প্রতিহিংসা বা গ্রুপিং, দলাদলি, দাপ্তরিক জটিলতা। এবার ধরেন যে আমরা গত 2-1 দিন আগে একটা চিঠি দেখলাম যে 24 মে তারিখে সরকার আর একজন এমপিকে কিছু বরাদ্দ দিয়েছে। তো 24 মে পরে তো ঈদের ছুটি ছিল, এখন জুন মাস চলে আসছে, এখন উনি কবে প্রকল্প নিতে পারবেন, কবে সেটা বাস্তবায়ন হবে, এরপর সেটা জুনের মধ্যে ক্লোজ হয়ে যাওয়ার কথা। খুবই কম সময় এবং কম সময়ের মধ্যে কাজগুলো আদায় করা আসলে খুবই চ্যালেঞ্জিং। কারণ হচ্ছে, হয় আপনাকে কাজ বাস্তবায়ন করতে হবে, অথবা আপনি যদি কাজ বাস্তবায়ন না করতে পারেন টাকা সারেন্ডার করে ফেরত দিয়ে দিতে হবে, অথবা কাজ ছাড়া আপনাকে টাকা দিতে হবে। এই যে একটা অবস্থা দেখেন, সারা বছর ধরেন এই যে জুলাই থেকে তো ফেব্রুয়ারি বা জানুয়ারি থেকে আবার 6 মাস, কিন্তু এই জায়গাটায় যেই হারে এইগুলো বাস্তবায়ন হওয়ার কথা ছিল সেগুলো আসলে হয়নি নানামুখী জটিলতার কারণে। এরপরে আমাদের আরও কিছু আক্ষেপ আছে। ধরেন আমরা যদি আমাদের স্বাস্থ্য খাতের কথা বলি, তো নলসিটি হাসপাতালে আপনারা জানেন কিছুদিন আগে 3 দিন পানি ছিল না। পানি ছিল না মানে টয়লেটে ব্যবহার করারও পানি ছিল না। কেন ছিল না? ওইখানে একটা পাম্প থেকে হচ্ছে পানি তোলে, সেটা গভীর নলকূপ, আন্ডারগ্রাউন্ড ওয়াটার। এটা তুলে টয়লেটে ইউজ করার জন্য যে পানিটা আছে এটা সাপ্লাই দেয়। তো ওই সাবমার্সিবলটা পুড়ে গিয়েছিল, মানে নতুন সাবমার্সিবল লাগিয়েছে, সেটাও কাজ হচ্ছে না। পরে পাইপে জটিলতা ছিল, আরও নিচে নামাই দিছে, এরপরে পানি উঠছে। তো 3-4 দিন পানি ছিল না। আর হাসপাতালে যে টিউবওয়েলটা থেকে মানুষ, রোগীরা পানি খায় বা ওনাদের স্বজনরা পানি খায়, ওই টিউবওয়েলটা নষ্ট। 4-5 বছর যাবতীয় ওটাতে পানি ওঠে না কোনো মতে। ধরেন 100 চাপ দিলে আপনার একটা কলস ভরতে পারে। এটা খুব কষ্ট। আমরা এই টিউবওয়েলের জন্য আসলে অনেক জায়গায় বলেছি। তো হাসপাতাল কর্তৃপক্ষ এই গভীর নলকূপের জন্য চিঠি দিয়েছে। এর আগে হাসপাতাল পৌরসভার কাছে চেয়েছে, তো পৌরসভা বলে আমি হাসপাতালকে দিতে পারবো না। আবার হাসপাতাল পাবলিক হেলথের কাছে চেয়েছে, পাবলিক হেলথ বলে যে পৌরসভার মধ্যে আমি দিব না, এটা আরেকজন দিবে। আবার আরেক দপ্তর বলে যে এটা হাসপাতাল নিজের টাকায় বসাইতে পারে। হাসপাতাল বলে যে আমি এই জন্য এইভাবে কোনো টাকা পাই না। আবার উপজেলা বলে যে আমি পৌরসভার মধ্যে কোনো প্রকল্প নিতে পারি না। মানে যে যার মতো এক কাত থেকে আরেক কাতে ঠেলে দিয়েছে। ভোগান্তিকার রোগী এবং তার স্বজনের। তো আমরা রিসেন্টলি এই বিষয়টা নিয়ে ইউএসএফপিও চিঠি দিয়েছিলেন উপজেলা নির্বাহীকে। আমরা এটা পার্লামেন্ট মেম্বারের নজরে আনার চেষ্টা করেছিলাম, ওনার ডানে বামে যারা থাকেন ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই জুনের মধ্যে যে বরাদ্দ আছে, ওনারা যেটা খরচ করবেন বা বাস্তবায়ন করবেন সেটার মধ্যে খুব সম্ভবত হাসপাতালের গভীর নলকূপটা নাই। আমরা আশাহত হয়েছি, কারণ হচ্ছে আবার নতুন করে যখন বরাদ্দ আসবে সেটা ধরেন জুন ক্লোজিং হবে, জুলাইতে বাজেট হবে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এইসব সময় আসবে। তখন ঘন বর্ষা থাকবে, এর মধ্যে বিদ্যুৎ থাকবে না, অনেক সময় ঝড় হবে, তার ছিঁড়ে যাবে, 2 দিন 3 দিন বিদ্যুৎ থাকবে না। তখন হাসপাতালে একটা অচল অবস্থা হবে। হসপিটাল সহ যে সমস্ত জায়গা একেবারে অতি গুরুত্বপূর্ণ, এইসব জায়গায় সবসময় বিকল্প লাইন থাকতে হয়। আমাদের হাসপাতালে পৌরসভার সাপ্লাই লাইনটাও নাই। আর ওভারহেড ট্যাঙ্কি না থাকার কারণে আমাদের সাপ্লাইতে সমস্যা এমন যে মোটর যখন পানি সাপ্লাই দেয় ওই সময় আপনি যদি সংগ্রহ না করেন তাহলে পানিটা পাবেন না। আর ওভারহেড ট্যাঙ্কি না থাকার কারণে পানিতে কোনো লোড নেই, আপনার এই পানি অটোমেটিক 5 তলায় উঠবে না, তার মানে এখানে পাম্প ব্যবহার করতে হবে। তারপর আমরা হসপিটালকে রিকোয়েস্ট করেছি যে আপনারা পৌরসভার একটা লাইন সচল করেন, একটা রিজার্ভ রাখেন বা একটা পাম্প রাখেন, অন্তত যাতে আপৎকালীন সময় মোকাবেলা করতে পারেন। সেটা এখনো হয় নাই, একটা চাপ কল পাওয়া গেল না। তো রাষ্ট্র তো আসলে খরচ করছে,
কিন্তু যেখানে প্রয়োজন সেখানে পৌঁছাচ্ছে না। এইটাই এখন আক্ষেপ কেন করতে হয়? কারণ 24 সালের গণ অভ্যুত্থানের আগে রাষ্ট্রের বরাদ্দ আসলে নাগরিকদের কল্যাণের জন্য খুব একটা কাজে আসে নাই। কারণ নাগরিকরা জানতেই পারতো না তাদের জন্য কি আসছে কি আসে নাই। কাজ ছাড়া কোটি কোটি টাকার বিল উঠে গেছে, আপনারা জানেন। পৌরসভার অনেক রাস্তাঘাট 2020-21 সালে টেন্ডার হয়েছে, অনেক টাকা উঠে গেছে। আজ পর্যন্ত, আজকে 2026 সাল, 5 বছর হয়ে গেছে, সেই সব রাস্তার কাজ হয়নি। একেবারে নাম ধরে আমি যদি বলি, নান্দিঘাটি থেকে আপনার হচ্ছে বাইপাস ওঠার একটা রাস্তা আছে, তারপরে হচ্ছে নান্দিঘাটি আব্দুর রহমানের বাড়ির রাস্তা আছে, সেটাও 800 ফুট 900 ফুট রাস্তার কয়েকশো ফুট করছে, বাকিটা করে নাই। তারপর মালিপুর এই ধরনের রাস্তা আছে। তারপরে আপনার এই যে এই দিকে আপনি মল্লিকপুরের এখানে যদি আসেন, মল্লিকপুর থেকে মাঝবাড়ি হয়ে সূর্যপাশে স্কুল, এই রাস্তাগুলো পড়ে আছে 4-5 বছর, আদায় করতে পারে নাই। ফান্ডে টাকা ছিল, সেই টাকার কি হয়েছে কেউ এটা আদায় করতে পারে না। এই ঠিকাদারদের বিরুদ্ধে কেউ ব্যবস্থাও নিতে পারে না। নজরুল সাহেব থাকতে 2-1টা চিঠি দিয়েছিল, তো ওই 2টি চিঠির পরে লাইসেন্স ব্ল্যাকলিস্ট করতে পারতো, কিন্তু লাইসেন্স ব্ল্যাকলিস্ট করার মতো সাহস কেউ দেখায় নাই। দেখানোর আসলে ওই রকম সাহস দেখানোর মতো ব্যক্তিও নাই, আর সামনেও আসবে কিনা এটা বলা যায় না। তো এই রাস্তাগুলোর কোনো সমাধান হয়ই নাই, আর কি সমাধান আছে কেউ জানে না। কারণ সহজ প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র আপনাকে, দেশ আপনাকে আজকে এক জায়গায় টাকা দিচ্ছে, আপনি সেই কাজটা করেন না, টাকা খেয়ে ফেলছেন, আপনি কালকে যে কি সরকারের কাছ থেকে সেখানে টাকা আনতে পারবেন? এটা হয় কোনো দিন? এখন তাহলে এটা সমাধানটা কি, কে করবে? ঠিকাদার বলতেছে আমি টাকা নেই নাই, পৌরসভা বলতেছে ঠিকাদারের নামে টাকা চলে গেছে, রাস্তা পড়ে আছে, মানুষ ভুগতেছে। ধরেন এই যে সূর্যবাসার রাস্তা আছে, তারপর ধরেন পোলের হাট থেকে দক্ষিণ গড়িবাসায় খান সড়ক ওঠার রাস্তা আছে, কাঠের পোল থেকে অনুরাগ বাজারের রাস্তা আছে, যে এই রাস্তাগুলোর কাজ শুরু করে খেয়ে ফেলছে, মানে কাজই হয় নাই। তো এইগুলোর সমাধান খুব জটিল। কেউ এইসব ঠিকাদারদের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নেয়নি। কঠোর ব্যবস্থা না নেওয়ার কারণে কি হয়েছে, এগুলো আসলে আর আদায় করা যায় না। এখন এগুলো যে কিভাবে আদায় হবে, এইটা বোঝাও একটা মুশকিল হয়ে গেছে। ধরেন এই যে 24 সালের পর, জুলাই অভ্যুত্থানের পর 1-2 বছর চলে গেল, কিন্তু এইসব ঠিকাদারের বিরুদ্ধে কেউ ব্যবস্থাও নেয় নাই। এই রাস্তাগুলো আমাদেরকে আদায় করে দেওয়ার কথাও কেউ বলে নাই। আর এইসব রাস্তায় যে সরকারের কাছ থেকে আবার টাকা আনবে, এইটা তো খুবই কঠিন। অন্তত এই এখন তো আগের মতো চোখ বন্ধ করে ফাইল সাইন করে না, তারা দেখে যে আসলে এখানে টাকা দেওয়া যাবে কিনা, কি হয়েছিল, কেন আবার টাকা প্রয়োজন। আপনি একটা সংস্থার টাকা খরচ করছেন, কাজ করেন নাই, আর একটা সংস্থার কাছ থেকে টাকা চাইবেন, সে তো অন্ধ না, সে তার চাকরি বাঁচাবে না? চাকরি বাঁচানোর স্বার্থেই তো সে দেখবে যে এখানে আমি টাকা দিয়েছিলাম, কাজ করেনি। তাহলে পৌরসভার এইসব রাস্তাঘাটের আসলে হবে কি, সমাধানটা কি? আমরা জানি না এর সমাধান কি হবে। তো একদিকে যেরকম হাসপাতালের একটা টিউবওয়েল না পাওয়ার কারণে আমাদের আক্ষেপ, যেখানে এরপর হাসপাতালে আরেকটা ইস্যু আছে, হসপিটালে আরেকটা ইস্যু হচ্ছে, হাসপাতালে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা নাই। মানে যদি বিদ্যুৎ না থাকে, এমার্জেন্সি ওয়ার্ডে মোবাইলের ফ্ল্যাশ লাইট অথবা মোমবাতি জ্বালিয়ে, আপনার মাথা ফেটে গেছে সেখানে মোমবাতি জ্বালিয়ে সেলাই দিতে হয় ডাক্তারদের। কারণ হচ্ছে হসপিটালে জেনারেটর নাই, কারণ জেনারেটরের তেল বরাদ্দ থাকে না, জেনারেটর তারা আনেই নেই। একটা আইপিএস ছিল, সেই আইপিএসে পুরো হসপিটালটা কাভার দেয় না। হসপিটালে পুরুষের 2টা ইউনিট, ডায়রিয়া ইউনিট পুরুষ, আর হচ্ছে ডায়রিয়া ছাড়া পুরুষ ইউনিট, এ হচ্ছে 2টা। মুক্তিযোদ্ধা রুম একটা, 3টা। মহিলাদের, নারী ও শিশুদের ওয়ার্ড একটা, 4টা। এরপরে শুধু নারী ওয়ার্ড একটা, 5টা। এরপর নার্সেস রুম একটা, 6টা। এরপর আপনি নিচে আসেন, এমার্জেন্সির 2টা, 7টা এবং 8টা। এই 8টা রুমে বাতি দিতে হয়, এইটা ওই আইপিএস পারে না, যে কারণে বিদ্যুৎ চলে গেলে আধা ঘন্টা বা 1 ঘন্টা, আধা ঘন্টাও এখন আর মনে হয় ব্যাকআপ দেয় না। এখন এই জায়গায় বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা হয় অল্টারনেট ফেজ অথবা সোলার পাওয়ার দরকার ছিল। একটা সৌর বিদ্যুৎ থাকবে যে অন্তত 20টা লাইটের সাপোর্ট দিতে পারবে। এখন আপনারা জানেন যে ইনভার্টার টেকনোলজি এসছে, অনেক উন্নত টেকনোলজি আসছে। এই বিষয়গুলো, এই যে সোলার, হসপিটালে সোলার দরকার, এইটা আমরা যখন আন্দোলন করেছিলাম তখনও বলেছিলাম। তারা চাহিদা চেয়ে চিঠিও দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এগুলো আর আলোর মুখ দেখে নাই। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে তো সরকার তো, রাষ্ট্র তো বরাদ্দ দিয়েছিল, ওনারা যদি আসলে এই বিষয়গুলো দেখতেন তাহলে মানুষের আসল উপকারে আসতো। এখন মাস জুন মাস, 25-26 দিনের মধ্যে অর্থবছর ক্লোজ, মানে টাকা সরকার যে দিয়েছে সেটা খরচ না করতে পারলে বিধি অনুযায়ী, নিয়ম অনুযায়ী হচ্ছে টাকাটা ফেরত দিতে হবে। যেই খাত, সেটা আমি আপনাকে বলেছি যে যদি এডিপির টাকা থাকে সেটা বিধি অনুযায়ী অর্থবছরের মধ্যে খরচ না করতে পারলে রাষ্ট্রকে ফেরত দিতে হয়।
আপনার ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের টাকা আপনি যদি সময়ের মধ্যে নির্ধারিত অর্থবছরে খরচ না করতে পারেন, কাজ বাস্তবায়ন না করতে পারেন, আপনাকে ফেরত দিতে হয়। এটা হচ্ছে বিধি। এখন বিধি কতদূর লঙ্ঘন করবেন বা মানবেন সেটা কর্মকর্তাদের বিষয়, অথবা যারা ঊর্ধ্বতন আছেন, এমপি পর্যায়ে যারা থাকেন বা আরও যারা গভর্নমেন্টের স্টাফ থাকেন ওনাদের বিষয়। কিন্তু এই যে একটা অচলাবস্থা দেখেন, সলিউশন হচ্ছে না। আমরা যাচ্ছি সলিউশন হোক, কিন্তু সলিউশন হচ্ছে না। এই জায়গাটা আমরা খুবই মর্মাহত, এবং আমাদের একটা আশা থাকবে যে আর এই দেশে কাজ বাস্তবায়ন না করে টাকা উঠে যাবে কিন্তু কাজ বাস্তবায়ন হবে না। এই সংবাদগুলো আসলে আমরা আর শুনতে চাই না, যে কাজীর গরু কাগজে থাকবে গোয়ালে থাকবে না, কেতাবে থাকবে গোয়ালে থাকবে না। এটা আর না হোক। যদি কাজ বাস্তবায়ন না করেন রাষ্ট্রকে ফেরত দিয়ে দেবেন দেন, কিন্তু এটাও আমাদের একটা দুর্ভাগ্য যে বাস্তবায়ন হলো না। তো এখন তো এই বছর অবস্থা একটু ভালো আছে, আবহাওয়া ভালো আছে। আমার মনে হয় ওনারা যদি দ্রুত চেষ্টা করেন আর 25-26 দিনের মধ্যে যেগুলো নন টেন্ডার ওয়ার্কগুলো তো ওনারা করতে পারবেন। নন টেন্ডারের বিষয় হচ্ছে যে টেন্ডারে তো একটা লেন্দি প্রসেস, আপনাকে প্রাক্কলন প্রস্তুত করতে হবে, তারপর হচ্ছে এস্টিমেট করতে হবে, টেন্ডার ওপেন করতে হবে, আপনি বিজ্ঞপ্তি দেবেন, আবার সেখানে মানুষ বিড করবে, আবার সেখান থেকে আপনি ইভ্যালুয়েশন করবেন। টেন্ডারের কাজগুলো সুযোগই নেই, মানে পৌরসভার ওই টাকার আসলে তারা বাস্তবায়ন করতে পারবেন বলে আমার মনে হয় না। কিন্তু যেগুলো নন টেন্ডার ওয়ার্কস, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যে টাকাগুলো আছে টিআর কাবিখা, আমার মনে হয় এগুলো চাইলে ওনারা বাস্তবায়ন করতে পারেন, নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়ন করতে পারেন। আর 25-26 দিন আছে, এর মধ্যে যদি দ্রুত করেন, আর যদি ওনারা গড়িমসি করেন হয়তো শেষ সময় 5 দিন আগে ওনারা শুনবেন যে টাকা ফেরত দিতে হবে, বা 10 দিন আগে শুনবেন টাকা ফেরত দিতে হবে, তখন কাজও করতে পারবেন না। কারণ জ্যৈষ্ঠ মাস যেহেতু চলে আসছে, এর মধ্যে বিভিন্ন সময় যে কালবৈশাখী ঝড় হয়, তো কাদার রাস্তা যদি একদিন বা 2 দিন বৃষ্টি হয়, সেই রাস্তাটা শুকাইতে আরও 10 দিন লাগে, বা 7 দিনের রৌদ্র লাগে। না হলে তো আপনি কাদার রাস্তায় মালও নিতে পারবেন না, কাজও করতে পারবেন না। সো এখানে একটা প্রতিবন্ধকতা এবং কাজের মানটাও ভালো হবে না। এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের আক্ষেপ যে সরকার টাকা দিলে সেই টাকাগুলো ফেরত যাবে, রিকোয়েস্ট হচ্ছে ফেরত না যাক। এবং নাগরিকদের পক্ষ থেকে আমাদের আবেদন হচ্ছে এগুলো বাস্তবায়ন হোক। এবং কোথায় বাস্তবায়ন করবেন? যেখানে আসলে দরকার। যখন মানুষ নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে যায় তখন সে কোনো দলের থাকে না, সরাসরি রাষ্ট্রের। ধরেন এই দেশের প্রধানমন্ত্রী, সে কি এখন শুধু দলের বিষয়টা দেখবে? প্রাইম মিনিস্টার সবার প্রাইম মিনিস্টার, মিনিস্টাররা সবার মিনিস্টার। যখন ওই চেয়ারে বসে তখন তো সবাই তার নাগরিক, কারণ সবাই তো তাকে ভ্যাট ট্যাক্স দিচ্ছে। এই জন্য রাষ্ট্রের নাগরিকদের কথা চিন্তা করতে হবে যে আসলে কোন জায়গায় কি দরকার, নাগরিকদের কোথায় প্রয়োজন। এটা আমাদের রিকোয়েস্ট থাকবে, কারণ অভ্যুত্থান পরবর্তী একটা দেশ। এদেশের মানুষ চায় যে আগের সংস্কৃতিটা পরিবর্তন হোক, কাজ না করে টাকা নিয়ে যাওয়া এই সংস্কৃতিটা চালু না হোক। মানুষ চায় সে হসপিটালে গিয়েছে সেখানে যেন সেবাটা পায়। মানুষ চায় যে আমি হসপিটালে গেছি অন্তত এই যে পানির তৃষ্ণায়, পানির কষ্ট, এইটা মানুষের না হোক। আমরা সবচেয়ে বেশি ব্যথিত হয়েছি এই জায়গাটায়, যে সরকারি হসপিটালের টিউবওয়েলের জন্য অভ্যুত্থানের পরবর্তী সময়েও আমরা ব্যর্থ হয়েছি। মানে এই ব্যথাটা আমি মানতেই পারি না। হ্যাঁ, এরপরে হচ্ছে হসপিটাল অন্ধকার। মানে গভর্নমেন্ট তো নির্বাচনের পরেও তো টাকা দিয়েছে, প্রকল্পও নিচ্ছেন, কিন্তু হসপিটালটার দিকে আপনাদের নজর নাই। মানুষ যেখানে আহত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। স্থানীয় সরকারের বিষয়ে বলবেন, ইউনিয়ন পরিষদ থেকে পৌরসভা, একটা পৌরসভা 165 বছর বয়স, সেটাই লুটপাটে শেষ হয়ে গেল। 4 বছর 5 বছর পরে রাস্তা পড়ে আছে, কেউ এইসব ঠিকাদারদের কেউ কিছু বলে না, কেউ দায়িত্বও নেয় না। এখানে গভর্নমেন্টও ওইভাবে স্থায়ী কোনো প্রশাসক দেয় না। আপনি যদি এইসব রাস্তায় যান, মানুষের সাথে মেশেন, তাহলে তাদের ব্যথাটা দেখতে পারবেন, যে একটা রাস্তা মানুষ তিক্ত হয়ে গেছে, একটা সাক্ষাৎকার দিতে চায় না, বলতে চায় না, দূর আর ভাল লাগে না ভাই, অনেক মানুষ আসছে, অনেকবার দেখছে, হবে না, হচ্ছে না, হবে না। মানুষের এই ব্যথাটাই আসলে বোঝে না। এটার নানাবিধ কারণ আছে, জনসম্পৃক্ততা পুরোপুরি না থাকা। আর মানুষ যখন বেশি নেতা হয়ে যায়, বেশি উপর লেভেলে চলে যায়, তখন অনেক কিছু তার আর গায়ে লাগে না, প্রয়োজনও হয় না, গায়েও লাগে না। ভুগলে তো গরিব ফকিন্নি ভিখারি, মানে মুসাফির। যে গরিব একেবারে না ঠেকলে তো গ্রামে কেউ থাকে না আজকাল, একেবারে দিনমজুর শ্রেণী গ্রামে থাকে। বাকি যারা একটু এলিট, একটু শিক্ষিত, তারা তো শহরে চলে যায়, তাদের কাদা পাড়াইতে হয় না।
যে রাস্তাটা শহরের মধ্যে, আপনি উপজেলার মধ্যে বা পৌরসভার মধ্যে একটা রাস্তা কাদা, একটা রুগীরই নিয়ে যেতে পারে না। আপনি সূর্যবাসার রাস্তায় আমরা একটা ঘটনা আগেও বলেছিলাম, যে এক মহিলাকে ভ্যান গাড়িতে নিয়ে যেতেছে, তার মোল্লাবাড়ির দরজায় সন্তান প্রসব হয়েছে। আপনি চিন্তা করতে পারেন? আমরা বলার সময় বলি যে মধ্যযুগে আমরা নাই, আমরা আধুনিক যুগে আসছি। আধুনিক যুগে রাস্তার ঝাঁকুনিতে ভ্যান গাড়িতে মায়ের পেট থেকে সন্তান প্রসব হয়, এর থেকে আর জঘন্য অবস্থা কিছু হইতে পারে না। তো এইখানে শুধু একটা রাস্তা ওভারকাম হয়েছিল, রিকভার করা গেছিল, সেটা হচ্ছে খোঁজাখালী পোলেরহাটের কিছু অংশ। সেখানে অল্প কিছু বাকি আছে এখনো, ওইখানেও মাথায় আর কিছু হইল না। তো নানা ধরনের ব্যর্থতা নিয়েই হয়তো এই অর্থ বছরটা শেষ হবে। আমরা জানি না যে এবছর আসলে কত টাকা ফেরত যাবে, হয়তো জানতেও পারবো না। তো ফেরত না যাক, রাষ্ট্রের টাকাগুলো মানুষের কল্যাণে কাজে আসুক, এইটাই আমাদের আবেদন। আর রাষ্ট্র যাদের কাছে নাগরিকদের আমানত দেয়, তাদের প্রতি একটা অনুরোধ থাকবে যে আমানতদারি হিসেবেই দেখবেন। যদি তা না হয়, হয়তো আজকে আপনার কাছে কেউ জবাব চাইছে না, কারণ নাগরিকদের ওই সাহস নাই যে আপনার কাছে, আপনি অনেক বড় একটা চেয়ারে বসে আছেন, আপনার কাছে মানুষ জবাব চাইবে এই সাহস মানুষের নাই। কিন্তু মানুষের মনে যে একটা আক্ষেপ আছে, একটা ক্ষোভ, একটা অভিশাপ, এই যে এত বড় একটা মসনদ পতন হয়ে গেল, আপনাদের কি মনে হয়? এমনি এমনি মানুষের ক্ষোভ, মানুষের অভিশাপ এমন ভাবে মানুষের উপর অত্যাচার করেছে যে মানুষ ক্ষোভ আর অভিশাপে ধসিয়ে দিয়েছে। তো এই জন্য হয় কি, মানুষ তো দুর্বল, আপনাদেরকে কিছু বলতে পারবে না, জবাবও চাইবে না, হিসাবও চাইতে পারবে না। হিসাব চাইলে মাইর খাবে, তো মানুষকে মাইর খেতে দেবে। স্টাফরা বলে, আমরা যখন দেখি যে নিম্নমানের কাজ হয়, তো অফিসারদেরকে যদি বলি, ইঞ্জিনিয়ারদেরকে, ভাই আপনি মান নিয়ন্ত্রণ করেন না কেন, তো এরা ওপেন সিক্রেটলি বলে ফেলে, ওপেনলি, ভাই আমি আপনার মান নিয়ন্ত্রণ করতে চাই, মাইর খাবো, চাকরি করতে আসছি, আপনার এলাকায় মাইর খেতে আসিনি। ইউনিভার্সিটিতে অফিসার আসে না, ডাক্তার আসে না, সোজা কথায় বলে, এই নেই আমি কি মাইর খেতে যাবো, চাকরি আছে, আমি অন্য জায়গায় চাকরি করবো, আপনার এখানেই চাকরি করতে হবে কেন? তো এইসব ব্যাড কালচার আমাদের তো আসলে খুব খারাপ জায়গায় নিয়ে গেছে। এখন অল্প কটা দিন আছে, 25-26 দিন এই অর্থ বছরটা। আশা করছি যে রাষ্ট্রের টাকাগুলো নাগরিকদের কাজে আসবে। এই কথাটা আমি অনেকবার বলেছি। পৌরসভার বিষয়ে আমাদের খুব কষ্ট লাগে, কারণ আমরা তো অনেক বছরের উন্নয়ন বঞ্চিত। সেখানেও শুধুমাত্র এই রেষারেষির কারণে, অন্তর্কোন্দল, প্রতিহিংসা, নোংরা রাজনীতি, এইসব কারণে অনেক টাকা মানুষ ব্যবহার করতে পারলো না। এবং এই টাকাটা, আমার যতদূর ধারণা এবং রাষ্ট্রীয় বিধি, আমি সরাসরি বিধির কথা যদি বলি, তাহলে বার্ষিক কর্ম সম্পাদনের যে বরাদ্দ, এটার বিধি হচ্ছে অর্থ বছরে খরচ না করতে পারলে ফেরত দিতে হবে। সো বিধি লঙ্ঘন যদি না করতে হয়, তাদেরকে ফেরত দিতে হবে, কারণ তারা 26 দিনে নতুন করে প্রকল্প টেন্ডার দিয়ে এই টাকা কাজে লাগাতে পারবে না। এটা যদি ফেরতও দেয়, হয়তো পরে যদি ফেরত নিয়ে আবার যদি চিন্তা করে যে আমি চিঠি দিয়ে আবার টাকা ফেরত আনবো, এটা খুব জটিল প্রক্রিয়া, সোজা কথা জটিল প্রক্রিয়া। কারণ এর মধ্যে অনেক স্টাফ চেঞ্জ হয়ে যাবে, অফিসার্স চেঞ্জ হয়ে যাবে, চিঠির কথা মনে থাকবে না, স্মারক নাম্বার মনে থাকবে না, অনেক কিছু মনে থাকবে না, খবরই থাকবে না। আর যদি কেউ ফেরত আনতে পারে, দ্যাটস ফাইন, যদি পরের অর্থ বছরে খরচ করতে পারে। তো এই আক্ষেপ হয়তো আমাদের থাকবে। আমাদের হাসপাতাল, আমরা চাই কি, আমাদের তো খুব বেশি চাওয়া নাই, আমাদের হসপিটালটায় যদি অপারেশন চালু হয়, ভ্যান গাড়িওয়ালা, রিক্সাওয়ালারা 30-40 হাজার টাকা সুদে টাকা আনে, এনজিওর কাছ থেকে কিস্তিতে টাকা আনে। তো আজকে হসপিটালের একটা খবর আমি আপনাদেরকে দিয়েছিলাম যে আমাদের অপারেশন থিয়েটারটা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, খুব শীঘ্রই হয়তো চালু হতে পারে। তো আমাদের ব্যথাটা হচ্ছে এই জায়গায় যে একটা রিক্সাওয়ালা, সে সুদে টাকা এনে একটা সন্তান জন্ম দিতেছে, মানে এই সন্তানটা জন্মই নিচ্ছে অভিশাপ হয়ে। তার মুখে হাসি আপনি কিভাবে আশা করেন, কিভাবে হাসি? কিন্তু একটা সরকারি হাসপাতালে যদি সিজার হয়, তখন 2000-3000 ওষুধে, মানে 3000 টাকার যদি আপনি ওষুধ কেনেন, একটা বাচ্চা ডেলিভারি হয়, শেরে বাংলায় সর্বোচ্চ 5000 টাকা খরচ হয়। 3500-4000 টাকার মধ্যে একটা বেবি ডেলিভারি করা সম্ভব হচ্ছে, সিজার হচ্ছে। এইখানে মানুষের অনেক টাকা সাশ্রয় হয়, সে একটা সুদের ঋণ থেকে বেঁচে যায়। আমরা চাই যে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবাটা ওই পর্যায়ে পৌঁছাক। এবং এটার জন্য একটা জিনিস মানে দুঃখ লেগেছে, বলা ঠিকও না, কিন্তু তারপরে বলতে হয় যে আমাদের নির্বাচিত সংসদ সদস্য মহোদয় মনে হয় 3 মাসে একবার আমাদের হসপিটাল ভিজিট করেননি। আমরা তো দেখেছি মন্ত্রীরা বিভিন্ন জায়গায় যাচ্ছে,
এছাড়া অন্যরা হসপিটালে গিয়েছেন, কিন্তু যাদের কাছে আমাদের দায়িত্ব তাদের অন্তত উচিত হসপিটাল, সেবাদানকারী অন্যান্য প্রতিষ্ঠানগুলোর একটু খেয়াল রাখা। কারণ এই প্রতিষ্ঠানগুলো এতিম, এই প্রতিষ্ঠানগুলোর বাবা মা থাকে না, যাদের চালানোর কথা তারা এগুলোর খোঁজখবর রাখে না। এইসব কারণে যদি আপনারা একটু নজর রাখেন তো গরিব মানুষের একটু উপকার হয়। কারণ গরিব মানুষের ভরসা হলো 5 টাকায় 3 টাকায় টিকিট কেটে ওই ডাক্তারটা দেখানো। এর মধ্যে আলট্রাসোনোগ্রাম মেশিনটা ছিল, সেটা ঢাকায় পাঠাইছে। নতুন একটা মেশিন 1 মাস চালানোর পর ঢাকায় পাঠাইছে, 3 বছরেও মেশিন ফেরত আসে নাই। সরকারি হাসপাতালে আলট্রাসোনোগ্রামের ফি হলো 230 টাকা, আর বাইরে আলট্রাসোনোগ্রামে 1000 টাকা লাগে। এখন কিছু রক্ত পরীক্ষা টরীক্ষা হচ্ছে আলহামদুলিল্লাহ হসপিটালে। এই সেবাগুলো আসলে বাড়ানো দরকার। আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা রাজনীতিটা করেন, আপনারা তো আসলে বিজ্ঞ বলেই রাজনীতিটা করেন, একটু গরিব মানুষের জন্য করেন না। এটা আপনার মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজে লাগবে। মৃত্যুর পরে যদি মানুষ না বলে যে এই লোকটা ভালো ছিল, তাহলে রাজনীতি করে কোনো লাভ নেই। সো রাজনীতিটা সমাজসেবা হলে সমাজসেবার মতো করেই কাইন্ডলি করবেন। আমাদের হসপিটালগুলোর দিকে দেখবেন। আমাদের একেবারে কর্দমাক্ত রাস্তায় অনেক মানুষের কষ্ট হয়। এই যে মাঝে মাঝেই তো আমি বিভিন্ন রাস্তাঘাটের ছবি দেই, কাদায় ছোট ছোট বাচ্চারা পড়ে যায়, বই খাতা কাদার মধ্যে পড়ে যায়। একটা দেশ স্বাধীন হয়েছে খুব গর্ব করে বলে, চাপাবাজি করে। 54 বছরেও এই দেশের অনেক রাস্তা এখনো কাঁচা। 54 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে, শুধু লুটপাটটাই খুব ভালো হয়েছে। আর ডেভেলপমেন্ট ঢাকার দিকেও তো বেশ হয়েছে, কিন্তু গ্রামের আমার রাস্তা নাই। আমি অনেক বড় চাপাবাজি করে লাভ আছে। আর নলসিটির রাস্তাঘাট নাই, পৌরসভার মধ্যে কোথাও রাস্তা নাই, টাকা পয়সা খেয়ে চলে গেছে, কেউ আদায় করে দেয় না। আর যারা খেয়েছেন তাদের এখনো মাসেলে হিউজ পাওয়ার, তারা কেউ পালান নাই, সবাই আছে। হ্যাঁ, তো দুর্ভাগ্যজনকভাবে এইসব প্রভাবশালীর বিরুদ্ধে বারবার আমাদেরকে বলতে হয়েছে লাগাতার 5-7 বছর যাবত। জানি না আর কতদিন বলতে হবে। তো এটাই আসলে মেসেজ ছিল আপনাদের প্রতি, যে হয়তো আপনাদের অনেক টাকা ফেরত যেতে পারে আপনাদের জন্য সরকারের দেয়া, কিন্তু রিকোয়েস্ট থাকবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রতি। আজকে বেশ কয়েকটা দপ্তরে অনুরোধ করে এসেছি যে রাষ্ট্রের এই টাকাগুলো কোনোভাবে ব্যবহার করেন, সরকারের কাছে ফেরত দিয়েন না। আর যদি ব্যবহার না করতে পারেন তাহলে কাজ না করে খেয়ে ফেলেন না, তাহলে সরকারকে ফেরত দেন। যদি কাজ না করতে পারেন, যদি নাগরিকদের জন্য বাস্তবায়ন না করতে পারলে সরকারের কোষাগারে ফেরত দেন, আবার পরের বছর হোক। হয় কাজ করেন, কাজ না করতে পারলে ফেরত দেন, যদি কাজ করতে পারেন তাহলে ফেরত দিয়েন না। আর যেটা ফেরত গেল সেটার জন্য আমাদের দুঃখ থাকবে, আক্ষেপ থাকবে, আফসোস থাকবে। এটা বরাবর হয়েছে, এবং এই ধরনের যদি চলতে থাকে এই কালচার, তাহলে এটা সামনেও হবে। এই কালচারটা বন্ধ হোক। পারলে অতিরিক্ত বরাদ্দ নিয়ে এসে কাজ করেন, রাস্তাঘাট করেন, কাঁচা রাস্তাগুলোকে পাকা করেন, ভাঙাচুরা রাস্তাগুলোকে একটু ঠিক করেন। যোগাযোগ ব্যবস্থা আর স্বাস্থ্য খাত, এই দুইটা ঠিক করলে মানুষ মোটামুটি একটু শান্তিতে থাকবে। আর না হইলে এমনিতেই বাজার দরে আগুন, সে বাজারে যাবে টাক খাইতে খাইতে, গালি দিতে দিতে যাবে, কোনো মতে বাজার করবে, বাজারের মধ্যে গালি দিবে। বাজারটা নিয়ে যখন বাড়ি ফিরবে তখন তো ভ্যান গাড়ি ওই টাকে টাকে সে ওই যত টাক তত গালি, যত টাক তত গালি আর অভিশাপ, এই চলবে। এই জায়গা থেকে একটু ফেরত আসা দরকার। আপনারা কাইন্ডলি এগুলো চেষ্টা করবেন, এবং নাগরিক যারা আছেন একটু সাহস করেন, দেখেন হিসাব নেওয়ার সংস্কৃতিটা চালু করতে পারেন কিনা। আপনার জন্য কি আসছিল, সেইখান থেকে আপনার কতদূর বাস্তবায়ন হইলো, আপনার কি ফেরত গেল, আর আপনার কি ফেরত না গিয়ে মানুষের পকেটে ঢুকে গেল, পেটে ঢুকে গেল। দেখেন একটু অভ্যাস করতে পারেন কিনা, একটু সাহস করতে পারেন কিনা, যে রাষ্ট্র আপনাকে যেটা দিয়েছিল, রাষ্ট্র তো সবার, রাষ্ট্র কোনো দলের না, রাষ্ট্র কোনো গোষ্ঠীরও না, রাষ্ট্র সবার, আপনারও সবার রাষ্ট্র। যে রাষ্ট্রের নাগরিক, আপনি এখানে ভ্যাট ট্যাক্স দিচ্ছেন, বেশি ইনকাম করলে ইনকাম ট্যাক্স দিচ্ছেন। তো রাষ্ট্রের কাছ থেকে বুঝে নিতে শেখেন, রাষ্ট্রকে দিতে শেখেন। আমরাও সুনাগরিক হই। দেশ আর আর কত ভুগবে, কত রক্ত দেবে বলেন। একটা দেশ ভাষার জন্য রক্ত দেয়, সে তার স্বাধীনতার জন্য রক্ত দেয়, স্বাধীনতার পরে আবার গণতন্ত্রের জন্য রক্ত দেয়, মানে রক্ত দিতে দিতে শেষ। রক্ত দেয় কারা? সব গরিবের পোলাপান, এমপি মন্ত্রী। 50 বছরের ইতিহাসে আপনি কোনো মন্ত্রীর ছেলে রক্ত দিতে দেখাইতে পারবেন না।
50 বছরের ইতিহাসে কোনো এমপি ছেলে রক্ত দিছে আপনি দেখাইতে পারবেন না। 50 বছরের ইতিহাসে কোনো নেতার ছেলে রাজপথে মিছিলে গুলি খেয়েছে আপনি দেখাইতেই পারবেন না, এটা নাই। সব গরিবের পোলাপান, সব ছাত্র গরিবের পোলাপান, পথচারী, রিক্সা শ্রমিক, দিনমজুর অথবা পথচারী, এদের রক্তের উপর একটা দেশ টিকে আছে, এদের রক্তের উপর অভ্যুত্থান হয়, এদের রক্তের উপর আন্দোলন হয়, কিন্তু এই গরিবের জন্য কিছু টেকে না। সব ওই সেই গোড়ার যেই পকেট ছিল সেই পকেটেই যদি যায়, তাহলে আর লাভটা কি বলেন? কোনো লাভ নাই। সো কাইন্ড রিকোয়েস্ট, যে মানুষ তো আসলে হয় নাগরিকরা সাহস করতে পারে না, কিন্তু তাদের মধ্যে অভিশাপ দেওয়ার একটা শক্তি এবং সক্ষমতা আছে। মানুষ অভিশাপ দিতে পারবে, তাদের ক্ষোভ থাকবে। এই জায়গাটা থেকেই আমরা বলবো যে স্থানীয় সরকারের যে জায়গাগুলো আছে, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, যারা নাগরিকদের সরাসরি উন্নয়নের সাথে সংশ্লিষ্ট, এইসব জায়গাগুলোতে রাষ্ট্রের যে বরাদ্দ আসে এগুলো দয়া করে বাস্তবায়ন করেন এবং মানসম্পন্নভাবে বাস্তবায়ন করেন। অর্থ বছর শেষের দিকে বাস্তবায়ন না করতে পারলে আল্লাহর রাস্তায় কাজ না করে যে পয়সা নিয়ে খেয়ে ফেলবেন, এটা আল্লাহর রাস্তায় করেন না। পারলে কাজ করেন, না পারলে গভর্নমেন্টকে সারেন্ডার করেন। আল্লাহর ওয়াস্তে কাজ না করে পয়সা আর খাওয়ার চেষ্টা করেন। এটাতে মানুষ বিরক্ত, মানুষ বোঝে। হয়তো আপনাকে কিছু বলতে পারবে না, কিন্তু মানুষ বোঝে। সাধারণ মানুষ আজকাল বোঝে যে কাজ না করে খেয়ে ফেলে। সো এটা না হোক, এবং যেটা ফেরত যাবে বা যাচ্ছে সেটার জন্য আমাদের ব্যথা থাকবে, বেদনা থাকবে। ভবিষ্যতে এরকম না হোক। এবং প্রতিহিংসার যে একটা ছায়া দেখা যায়, এখানে আমাদের অনুরোধ থাকবে সাধারণ মানুষদের পক্ষ থেকে, আপনার প্রতিহিংসা পরায়ণতা থেকে একটু দূরে সরে আসেন। কিছু সিনিয়রদেরকে আমরা দেখেছি যে নোংরা পলিটিক্স, এই নোংরা পলিটিক্সের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই উপজেলা। আপনারা কাইন্ডলি এই নোংরা পলিটিক্সটার জায়গা থেকে সরে আসবেন। হয় তরুণদের জায়গা দেন, ওনারা করুক, বা যারা একটু প্রতিহিংসা পরায়ণ না ওনারা করুক, যারা সৎ আছেন তারা করুক। কাইন্ডলি আপনি উপকার না করতে পারেন, ক্ষতি কেন করবেন? আপনি উপকার করতে পারলে উপকার করেন, উপকার না করতে পারলে অন্তত ক্ষতি করেন না। হ্যাঁ, মানুষ প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কথা এখন বলতে চাই না। হ্যাঁ, তো এই আসলে কথা ছিল। যারা শেষে যুক্ত হয়েছেন তারা হয়তো শুনতে পাননি, তাদের জন্য সামারি হচ্ছে আজকের যে কথাগুলো আমরা বলতে চেয়েছিলাম, সেটি হচ্ছে অর্থ বছর শেষ, 25-26 দিন আছে। একটা অর্থ বছরে বিভিন্ন দপ্তরে সরকার বার্ষিক উন্নয়নের জন্য যে অর্থটা দেয়, বিধি মোতাবেক এটা জুনের মধ্যে বাস্তবায়ন করতে হয়, বাস্তবায়ন না করলে ফেরত দিতে হয়। এই ফেরতের মধ্যে পৌরসভার বেশ কিছু টাকা আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হিসেবে দেখতে পেয়েছি যে প্রায় 1.5 কোটি টাকার মতো হয়তো সাবমিট করতে হবে, ফেরত যেতে পারে, এটা সম্ভাবনা আছে। এবং আরও একটা বিষয় আছে যেটা সলিউশন হয়নি, ওই সলিউশন না হলে আরও 10-12 কোটি টাকা ফেরত যেতে পারে। হয়তো ওটা আশা করি সলিউশন হবে। যদি সলিউশন না হয় তাহলে হয়তো ওইটাও হারাইতে হবে। ওইটার জন্য কিছু সময় হয়তো থাকবে জুনের পরে, কিন্তু ওনারাও জুনের মধ্যে এটাকে ক্লিয়ার করতে চাচ্ছেন। এই সামারি ছিল। আরেকটা হচ্ছে হসপিটালের বিষয়ে আমরা কিছু কথা বলেছিলাম, যে দুঃখ লেগেছে যে হসপিটালটার খোঁজখবর তেমনভাবে কেউ রাখে নাই। হসপিটালে 3 দিন পানি ছিল না, হসপিটালে টিউবওয়েলটা নষ্ট, সেখানে একটা টিউবওয়েল পাওয়া যায় নাই। হ্যাঁ, আগে হিসাব হওয়া উচিত ছিল যে হাসপাতালে কি আছে না নাই। কারণ অসুস্থ হলে গরিব মানুষ, আপনি তাকে যেই বিশেষণেই বলেন, গরিবকে আপনি যেই বিশেষণে বলেন, গরিব যাবে কিন্তু হসপিটালে। পা ভাঙলে ওই হসপিটালে যাবে, ওর স্ত্রী অসুস্থ ওই হসপিটালে যাবে, ওর বাচ্চাটা অসুস্থ ওই হসপিটালে যাবে। এই তো একটা 2 লাখ মানুষের একটা হসপিটাল নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সবার উচিত এটা খেয়াল রাখা, যাতে অন্তত হাসপাতালটা থেকে গরিব মানুষগুলো সেবা পায়। গরিব যদি সেবাই না পায়, গরিবের পায়ে যদি সেই কাদাই লাগে, গরিবের মাকে যদি সেই কাঁধে করেই হসপিটাল নিতে হয়, গরিবের বাপের লাশটা যদি গাড়িতেও বাড়ি না যায়, অন্তত মানে 1 কিলোমিটার রাস্তা যদি কাঁধে করে একটা লাশ নিতে হয়, মানে এইটাকে আসলে স্বাধীনতা বলা যায় না। আমি একেবারে বাস্তব আপনাকে উদাহরণ দিই, আপনি একেবারে যেতে পারবেন টু দ্য পয়েন্ট। আপনি সূর্যবাসা থেকে, মানে মল্লিকপুর থেকে সূর্যবাসা যাবেন, লাশ নিয়ে যাবেন। একটা মানুষ যদি মরে যায়, ওইখানে গাড়ি ঢোকে না, ওই রাস্তাটা দিয়ে তারা লাশটা নিতে পারে না। হ্যাঁ, একটু বৃষ্টি হলে একেবারে পৌরসভার মধ্যে, আমি বললাম আপনাকে ওই যে নান্দিকাঠির কিছু রাস্তার কথা বলেছি যেগুলো হয় নাই, আব্দুর রহমানের বাড়ির সংশ্লিষ্ট রাস্তা, এই যে পোলেরহাট, শঙ্করবাসা পোলেরহাট থেকে ঢুকে আপনি দক্ষিণ পরিবেশে বেরোবেন, অনুরাগ বাজার যাবেন, লাশটা মানুষ গাড়িতে নিতে পারে না। তাহলে একটা মানুষের আর কি থাকে? একটা রাষ্ট্রের প্রতি সে মানে সারা জীবন তো সে ভ্যাট ট্যাক্স, ওই লবণও তো অন্তত মানুষ পান্তা ভাত তো লবণ দিয়ে খায়, লবণটার মধ্যে 15% ভ্যাট আছে, ওই ভ্যাটটা সরকার নেয়।
মানে ভিক্ষুক কিছু খায় না, ও কিছু খায় না, ধরেন শুধু ভাত খায়, চালটা খয়রাত করে, লবণ তো খয়রাত করে না, ভিক্ষা করে না, লবণটা তো কেনে, খয়রাতিতে লবণ কেনে, ওই লবণে 15% ভ্যাট আছে। ভিখারির টাকা আছে ওই টাকার মধ্যে, রাষ্ট্রের তহবিলের টাকায়, অথচ সেই টাকাগুলো খেয়ে ফেলছে, রাস্তাগুলো করতেছে না। প্রভাবশালী আমরা দেখছি তাদেরকে বীর দর্পে তারা ঘুরে বেড়ায়, মানে দপ্তরে দপ্তরে এখনও কাজ করে, কেউ আদায় করতে পারে নাই। সো আপনি যত বিশেষণ স্টেজে উঠে মানে খুব সুন্দর ভাষায় পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে বক্তৃতা দেন না কেন, আসলে এটা পুরোটা ফাঁকা বলে, এটা প্রতারণা মানুষের সাথে। হ্যাঁ, আপনি মানুষের কষ্ট দেখতে পাচ্ছেন না, মানুষের দুঃখ দেখতে পাচ্ছেন না, অ্যাকশন নিতে পারছেন না। আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, মানুষকে সুন্দর পোশাক পরে দিচ্ছেন বক্তৃতা দিয়ে, এটা জাস্ট একটা মানে বিট্রেইং উইথ দ্য পিপল। সো এই জায়গাটা থেকে কাইন্ডলি আপনারা সরে আসেন, একটু মানুষের জন্য কিছু করেন, মানুষের আসল কষ্টটা বুঝতে শিখেন। এখনও মানুষ সাঁকো পাড়ায়, খুব গর্ব করে যে মানে প্রচুর মুক্তিযোদ্ধা, সব একেবারে রাজাকার আর মুক্তিযোদ্ধা, 50 বছর পরে রাজাকার আর মুক্তিযোদ্ধা নিয়ে তর্ক করে। পৌরসভার মধ্যে বাঁশের সাঁকো, হাক্কা চারের অভাব নেই, ব্রিজ ভাঙে পড়ে আছে, সেখানে বাঁশের সাঁকো, একটা ব্রিজ নেই, সারাদিন তর্ক করবে মুক্তিযুদ্ধের রাজাকার। মানে হাউ ফানি, মানে কি কি পরিমাণ আপনি চিন্তা করতে পারেন এই সিটিজেনদের ও কি অবস্থা। এরা পলিটিক্স করে, নাম বলে পলিটিক্স, মানে জনসেবার নাম নাকি রাজনীতি, অথচ পুরোটাই একটা টাউটেরি, পুরোটাই একটা বিজনেস। এই সমস্ত বিতর্ক যারা করে। সো মূল মেসেজ হচ্ছে দেশটাকে একটু ভালোবাসেন, মানুষের কান্নাটাকে একটু দেখতে শিখেন, মানুষের কান্নাটাকে একটু অনুভব করতে শেখেন যে মানুষের কষ্টটা আসলে কোথায়। মানুষ খুব কষ্টে আছে। আমি খুব ন্যাশনালি কিছু বললাম না, যদি শুধু নলছিটি উপজেলাটার কথা বলি, এই উপজেলার মানুষ যেমন চিকিৎসায় কষ্টে আছে, যোগাযোগ ব্যবস্থায় কষ্টে আছে, তারা সব কিছুতে কষ্টে আছে। মানে দুঃখের একটা কথা কি শুনবেন, বাস স্ট্যান্ড থেকে থানারপল পর্যন্ত যাবেন, সেই রাস্তাটা ভালো না, শহরের প্রাণকেন্দ্রের রাস্তা। কেন ভালো না? এই রাস্তাটা যেইটার সাথে টেন্ডার হওয়ার কথা ছিল, সেই প্যাকেজটা কদিন আগে টেন্ডার হয়ে গেছে। এই প্যাকেজের 1 নম্বর রাস্তা ছিল এই বাস স্ট্যান্ড থেকে থানারপল পর্যন্ত, বাধার মুখে এই রাস্তাটা হয় নাই। এই রাস্তা পোস্টপোন করে বাকি 4টা রাস্তা টেন্ডার হয়েছে, সেই টেন্ডারও ফাইনাল কোনো রেজাল্টে আসে নাই, এখনও ইভ্যালুয়েশন চলে। কি বলবেন? এর আগে আরও একটা রাস্তা টেন্ডার হয়েছিল, ইভ্যালুয়েশন পর্যায়ে গিয়ে সে যে কী হয়েছে কেউ জানে না। মালিপুরের একটা রাস্তা, একটা LGCRRP প্রকল্পের পৌরসভার একটা রাস্তা টেন্ডার হয়েছে, সেখানে ওই লেস দিয়ে বিডিং হয়েছে, লেস বিডিংয়ের কারণে ইভ্যালুয়েশনের পর্যায়ে গিয়ে ওই প্রকল্পটা বন্ধ হয়ে গেছে। কিন্তু ওই টেন্ডারের আর কোনো খবর নেই, মানে সেটা যে রিটেন্ডার হয়েও কাজ হবে হয় নাই, প্রায় মনে হয় 1-1.5 কোটি টাকার রাস্তা হয় নাই। এরপরে এই যে 4টা রাস্তা 10-10.5 কোটি টাকার টেন্ডার হয়েছে, ইভ্যালুয়েশনে এমন একটা পর্যায়ে এসে চলে আসছে, এটার কোনো রেজাল্টই নেই। যে বিট করছে লেসে, তারা 19% বা 20% সামথিং লেসে বিট করছে, তো 20% লেস প্লাস আপনার 15% ভ্যাট ট্যাক্স, আইটি, এরপরে আরও আদার কস্টিং মিলিয়ে তো সে 30-40% টাকাই পাবে না। বাকি 50% টাকায় সে নিজে লাভ করবে, লোকালি খরচ করবে, এরপর কী কাজ করবে, সে কাজের মান কী হবে? উই আর হোপলেস। জানি না এটার ভবিষ্যতে কি আছে। তো দুঃখ ভারাক্রান্ত আমরা, আশার কোনো আলো দেখতে পাচ্ছি না খুব একটা। তো রিকোয়েস্ট একটাই প্রথম থেকে শেষ পর্যন্ত, সেটা হচ্ছে একটু দেশটাকে ভালোবাসেন, অন্তত একটু এলাকার জন্য করেন। পলিটিক্স করেন, নো প্রবলেম, পলিটিক্সটা মানুষের ভালোর জন্য করেন। প্রতিহিংসা, হিংসা, একজন আরেকজনকে ডাবায় রাখা, নো প্রফিটস, এতে কোনো লাভ নেই। আপনার না আখিরাতের লাভ আছে না দুনিয়ার লাভ আছে। মানুষও ভালো বলে না, পেছনে ঠিকই গালি দেয়। এই জায়গাটা থেকে কাইন্ডলি সরে আসেন। আর মূল যে মেসেজ ছিল, জুন ক্লোজিং, গভর্নমেন্টের অনেক টাকা ফেরত যাবে। যদি কাজ বাস্তবায়ন করতে পারেন গুড, ভয় বাস্তবায়ন করে ফেলেন। যদি বাস্তবায়ন না করতে পারেন সরকারকে ফেরত দেন। কিন্তু বাস্তবায়ন না করে আল্লাহর রাস্তায় টাকাগুলো নিজেরা পকেটস্থ কেউ করার চেষ্টা করেন না। এটা আমাদের মেসেজ। আমরা হয়তো আপনাদেরকে কিছু বলতে পারবো না, জানতেও পারবো না, যদি জানতে পারি হয়তো আফসোস থাকবে, আক্ষেপ থাকবে, এছাড়া তো আমাদের কিছু করার নেই। তো এটাই রিকোয়েস্ট সিটিজেন্সদের প্রতি, রিকোয়েস্ট হচ্ছে আসেন আমরা সবাই একটু গুড সিটিজেন হই, আমরা ভালো নাগরিক হই, দেশটা ভালো হয়ে উঠুক। ভালো থাকবেন সবাই, আবার কথা হবে হয়তো এই টপিকে অথবা অন্য কোনো টপিকে। কিন্তু দেশ সম্পর্কে জানেন, সচেতন হন, সুনাগরিক হন। আসসালামু আলাইকুম।